দেখেন এদিকে, আমরা হচ্ছে আজকে মেইনলি কয়েকটা জিনিস দেখবো। আমাদের আগের দেখা এগুলো আমরা আজকে আরেকবার রিভিউ করবো আর কি। হ্যাঁ, আমাদের নেক্সট একটা প্রজেক্ট থাকবে, আমি নেক্সট প্রজেক্টে নিয়ে একটু কভারটা বলি, একটু দেখেন এদিকে। আমাদের নেক্সট প্রজেক্টে আমরা মেইনলি একটা ই কমার্স সাইট তৈরি করবো। হ্যাঁ, ই কমার্স সাইটটা অতটা কমপ্লিকেটেড হবে না, বেসিক একটা ই কমার্স সাইট হবে। যেহেতু আমরা হচ্ছে কয়েকটা জিনিস ইউজ করবো, যেমন হচ্ছে ধরেন আমরা অবভিয়াসলি কি ইউজ করবো, HTML প্লাস টেইলউইন্ড থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা ডেজি ইউজ করবো। দেন লাস্ট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি জেএস। হ্যাঁ, আমরা জেএস যেটা করছি জেএসটা আমরা এখানে ইউজ করবো। তারপর আই গেস আমরা এটার সাথে গিটটাও ইউজ করে দেবো। হ্যাঁ, তো আমরা নেক্সট একটা মোটামুটি স্কেলের ই কমার্স প্রজেক্ট করবো, এটাতে এই জিনিসগুলো ইউজ করবো। এগুলো ইউজ হয়ে গেলে আই গেস মানে এগুলো করে আমরা প্রজেক্টটা তৈরি করে ফেললে আই গেস আমাদের মানে যে এতদিন যা করছি এগুলো ক্লিয়ার আউট হয়ে যাবে। দেন আমরা রিয়েক্টের দিকে সুইচ করতে পারবো। হ্যাঁ, সো আচ্ছা, আমরা রিয়েক্ট দিয়ে না করি, রিয়েক্টের কনসেপ্ট গুলো আগে আমরা এগুলো একটু ঝালাই করে ফেলি, যেগুলো আমি করতেছি। তারপর রিয়েক্টে যাবো, রিয়েক্ট দিয়ে গেলে আমরা তো এমনিতে অন্য প্রজেক্ট করবো। আচ্ছা, ওইটা দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পেসিফিকলি জিএস এর কয়েকটা জিনিস দেখবো। হ্যাঁ, কালারটা না, ওটা হচ্ছে ওখানে আপনার ওই যে টেলউইন ডট কনফিগ ডট জেএস যেটা আছে ফাইল। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা ইউজ করবো, ওটা নিয়ে সমস্যা নেই। যদি কোনো কনফিউশন থাকলে ওটা এখানে মানে ক্লিয়ার হয়ে যাবে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তো আজকে আমরা কি করবো, আজকে আমরা করবো হচ্ছে যে যে আরো কয়েকটা জিনিস করবো যেগুলো আমরা আগে অলরেডি করছি। ফার্স্টে আমরা হচ্ছে ডাটা ফেচিংটা দেখবো। হ্যাঁ, ডাটা ফেচিংটা আমরা দেখবো। দেন হচ্ছে আমরা এপিআই জিনিসটা আরেকটু করে ক্লিয়ার আউট করবো। আহ, হ্যাঁ, রিয়েক্ট ব্রাউজার এখানে কেন লাগবে, আমাদের রিয়েক্ট। হ্যাঁ, ওকে, সেক্ষেত্রে মাল্টিপল এইচটিএমএল ফাইল তৈরি করবেন, একাধিক এইচটিএমএল ফাইল তৈরি করবেন। হ্যাঁ, আমরা ইংরেজি যেভাবে করছি ওই মাল্টি পেজ হয়ে যাবে, ওগুলো একাধিক এইচটিএমএল ফাইল হবে আর কি। না, টু ডু লিস্টে আমরা এটা করি না, আমরা প্রথম দিকে প্রজেক্ট গুলোতে ওই যে ইন্টারনাল লিঙ্ক দেখছি না, যে না আমরা আরেকটি এইচটিএমএল ফাইল তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইটাই। ওকে, আমরা এপিআই দেখবো, ডাটা ফেচিং দেখবো। তারপর হচ্ছে আমরা ধরেন কিছু অ্যারে মেথডস দেখবো। হ্যাঁ, অ্যারে মেথডস আমরা অলরেডি কিছু দেখছি, যেমন আমরা ফর ইচ দেখবো। এই জিনিসগুলো আছে আমরা দেখবো, এগুলো কভার হয়ে গেলে ইভেন আমরা এখানে আমাদের মানে ই কমার্সের জন্য যে এপিআইটা লাগবে আমরা ওই এপিআইটা ইউজ করে কাজ করবো। ওই এপিআইটা ইউজ করে এই জিনিসগুলো দেখবো। দেন নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা প্রজেক্ট স্টার্ট করতে পারবো। হ্যাঁ, ওকে, ফার্স্টে তাহলে আমরা এপিআইটা একটু করে বুঝি। এপিআই কিন্তু আপনাদেরকে অনেক করে বোঝানো হয়েছে, অনেকবার বলা হয়েছে। সো এপিআই জিনিসটা হচ্ছে বেসিক্যালি একদম সিম্পল ভাষায় যদি বলি, আমাদের যে ব্যাকএন্ড সার্ভার, হ্যাঁ, ব্যাকএন্ড সার্ভার থেকে ফ্রন্ট এন্ডে ডাটা আনা নেওয়ার জন্য যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে এপিআই, রাইট? তো এপিআই নিয়ে কাজ করার জন্য আমরা মেইনলি হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট নিয়ে কাজ করবো। আমরা কোর্সের আরো পরে গিয়ে তৈরি করবো, এপিআই নিজেরা তৈরি করবো। বাট আপাতত আমরা যেটা তৈরি করবো, যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এপিআই এন্ড পয়েন্টস। হ্যাঁ, এপিআই এন্ড পয়েন্টস। হুম হুম হুম, এপিআই এন্ডপয়েন্টস গুলো হচ্ছে বেসিক্যালি লিংকস। এটা আমরা আমাদের আগের কোর্সে দেখছি। আমি যদি জেসন প্লেস হোল্ডারে যাই, এটার সাথে আপনাদের পরিচয় আছে মোটামুটি। জেসন প্লেস হোল্ডারে যদি যাই, যাওয়ার পর এখান থেকে এই যে এখানে সবগুলো চাই এটা এন্ড পয়েন্ট। হ্যাঁ, আমি যদি ধরেন এই যে পোস্টে যেটা আছে এটাতে যাই, এই যে দেখতেছেন এই ডাটাগুলো, এগুলো হচ্ছে এপিআই থেকে আসা ডাটা। এদিকে দেখেন, এগুলো হচ্ছে এপিআই থেকে আসা ডাটাগুলো, এন্ড এই যে লিঙ্কটা এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট। হ্যাঁ, এই যে এন্ড পয়েন্ট এটা ব্যবহার করে আমরা ডাটাটাকে আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ডাটাটা ফেচ করতে পারবো। ঠিক আছে, রাইট? তাহলে এখন আমরা এই জিনিসটা দেখবো কিভাবে করতে হয়। তাহলে এটার জন্য আমি আগে একটা নতুন ধরেন প্রজেক্ট ওপেন করি।
আপনারা তো WDN 3 না? হুম হুম, করা যায়, আপনার ইচ্ছে ওটা করতে পারেন। আচ্ছা, আমি VS কোড ওপেন করতেছি, তারপর ওকে। তো ফার্স্ট আমি যেগুলো করবো সেটা হচ্ছে যে আমাদের প্রথম স্টেপ গুলো একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে ফেলবো, তারপরে ব্যাং ব্যাং দিলে এগুলো কানেক্ট করতে হবে না, এগুলো ইনস্টল করতে হবে, ওগুলো যখন করবো তখন বুঝবেন। আচ্ছা আমরা, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনাকে ব্যাকে ওইগুলো হচ্ছে আপনার ব্যাক এন্ড একটা আলাদা টোটালি প্রজেক্ট হবে। আমরা ধরেন এই যে এখানে যেগুলো করতেছি এখানের মধ্যে আমরা এক্সপ্রেস তারপর মঙ্গোডিবি এগুলো এখানে ইনস্টল করবো না, ওটা এটা টোটালি আলাদা প্রজেক্ট হবে, আলাদা প্রজেক্টের মধ্যে আমরা আলাদাভাবে তৈরি করবো, এগুলো ইনস্টল করে সেট আপ করবো। হ্যাঁ, ওটা টার্মিনালে করতে হবে। বুঝি নাই। কি প্রবলেম হলো? ও আচ্ছা, দেখেন আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করছি, এটার সাথে টেইলউইন্ডটা কানেক্ট করে ফেলছি সিডিএন ব্যবহার করে। হ্যাঁ, আমরা আপাতত সেটআপের দিকে যাচ্ছি না। তারপর আমি একটা ধরেন অ্যাপ ডট জেএস ফাইল নিয়ে ফেলি, তারপর আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে স্ক্রিপ্ট, তারপর সোর্স অ্যাপ ডট জেএস এটা কানেক্ট করে ফেললাম। হ্যাঁ, ওকে। তারপর এবার সামনে আমাকে ডেফার লিখতে হবে, ডেফার। আপনারা যেটা একটা মানে একটা সমস্যা করতেছেন সেটা হচ্ছে কানেকশন একটু প্রবলেম করে ফেলতেছেন। হ্যাঁ, আপনি, হ্যাঁ দেখেন, আচ্ছা লাইট অফ রাখলে দেখা যাচ্ছে না কিছু একদম, লাইট ওকে। দেখেন, আহ, আপনারা যেটা একটা প্রবলেম করতেছেন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতেছেন, জাভাস্ক্রিপ্টে কোড ঠিকঠাক লিখতেছেন, বাট ওটা এইচটিএমএল এর সাথে প্রপারলি কানেক্ট হয়েছে কিনা ওটা আপনারা চেক করতেছেন না। হ্যাঁ, তো এটা আসলে মানে জিনিসটা ইজি, বাট এটার জন্য আপনাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ধরেন ইন্ডেক্স ফাইলটা রান করি, রান করার পরে সবার আগে একটা জেএস ফাইল তৈরি করার পরে সবার আগে যেটা করবেন এখানে ধরেন একটা নর্মাল কনসোল লক করে ফেলবেন। হ্যাঁ, ধরেন আমি আপাতত কনসোল লক হ্যালো ওয়ার্ল্ড করে ফেলি, ঠিক আছে। তারপর এর আমি কানেক্ট করি, তারপর এখানে এসে এটা কনসোলে চলে যাই, এই কনসোল আমার হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। হ্যাঁ, এইটা একটু চেক করে নেবেন, মানে মেক শিওর করে নেবেন যে আপনার এখানে প্রথমে এসে এই কনসোল লক হ্যালো ওয়ার্ল্ড আসতেছে কিনা। এটা যদি চলে আসে, হ্যাঁ এটা যদি চলে আসে তাহলে বুঝবেন যে আপনার জিএস ফাইলটা প্রপারলি কানেক্ট আছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগাবেন। আপনি পুরো কাজটা করে যদি দেখেন যে আপনার প্রবলেম হচ্ছে, পুরো আপনি জাস্ট মানে একসাথে পুরো কাজটা করে ফেলেন না, ছোট ছোট স্টেপ করে করবেন, তাহলে হবে কি আপনার প্রবলেম হলে ওগুলো ছোট ছোট স্টেপ গুলোতে মানে ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি একবার পুরো কোড করে ফেলেন দেন দেখেন যে আপনার জিএসি কানেক্ট করেন নাই, তাহলে আপনি প্রবলেম তো খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? তো এটা ধরেন আমি প্রথমে কানেক্ট করার পরে আগে চেক করে নিব যে প্রপারলি কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো আমার হ্যালো ওয়ার্ল্ড কনসোল লগ এটা আসতেছে, তো আমি প্রপারলি কানেক্ট হয়েছে। ওকে ডান। এবার আমরা কি ডাটা ফেচ করার ক্ষেত্রে, ডাটা ফেচ করার জন্য আমাকে যে জিনিসটা লাগবে আমার সেটা হচ্ছে ফেচ এপিআই। হুম, এই যে এটা, এটার সাথে আপনাদের আগে পরিচয় আছে। এটা ব্যবহার করে আমরা কি করব, একটা এন্ড পয়েন্ট থেকে ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। তো এন্ড পয়েন্ট কোনগুলো, এন্ড পয়েন্ট গুলো আমরা দেখছি, ধরেন আমরা আপাতত এই এন্ড পয়েন্টটা ব্যবহার করবো। তাহলে আমি এটার যে লিঙ্কটা এটা কপি করে নিই। হ্যাঁ, এই যে লিঙ্কটা, আমরা তো লিঙ্কটা ইউজ করে ডাটাটা নিয়ে আসবো, তাহলে লিঙ্কটা আমি কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এটাকে আমি এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ধরেন কনস্ট আমাদের এপিআই এন্ড পয়েন্ট, ঠিক আছে।
আমি জাস্ট কি করলাম, এই যে আমাদের এপিআই এন্ড পয়েন্টটা যেটা আমরা জেসন প্লেস হোল্ডার থেকে পাইছি, ওটাকে এখানে একটা স্ট্রিং এর মধ্যে রাখছি, তারপর এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিছি। ঠিক আছে, ওকে, আমাদের ডান। এরপর সেই ফেচিং এর জিনিসটাতে, ফেচিং এর প্রসেসটা ভালো করে দেখেন। আপনাকে প্রথমে ফেচ লিখতে হবে, ঠিক আছে। ফেচের মধ্যে যে প্রথম প্যারেনথেসিসের মধ্যে প্রথমে প্যারামিটার হিসেবে আপনাকে একটা এন্ড পয়েন্ট দিতে হবে। তাহলে আমরা চাইলে এটা দুভাবে করতে পারি, আমরা চাইলে সরাসরি এখানে এন্ড পয়েন্টটা বসিয়ে দিতে পারি। আগে আমরা এরকমটা বুঝতে দিই না, এটা বসে দেওয়া যায়। অথবা আপনি যদি আরেকটু বুঝিয়ে করতে চান, তাহলে এটা না বসিয়ে এখানে এপিআই এন্ড পয়েন্টস এভাবে বসাতে পারেন। ঠিক আছে, কারণ এই ভ্যারিয়েবলটাতে বেসিক্যালি এটা আছে। ওকে, হ্যাঁ, নেমটা বসে হবে না, এটাতে কোটেশন হবে না। একটা জিনিস বোঝার ট্রাই করেন, এই মিস্টেকটা আপনিও করছেন। আমি যদি ধরেন সরি, এটা কনসোল লক করি, তাহলে দেখেন আমাদের কোনটা আসতেছে, এটা আসতেছে। তার মানে কোনটা, এটা আসতেছে কনসোল লক করলে। আমি যদি এটাতে কোড বসাই, সেভ করি, তাহলে এটা এপিআই এন্ডপয়েন্ট আসতেছে। কেন? কারণ হচ্ছে যে স্ট্রিং একটা নিজের ভ্যালু, ঠিক আছে। আপনি আপনি যদি কিছুকে কোডের মধ্যে লেখেন, তার মানে ওটা একটা স্ট্রিং। হ্যাঁ, এবার এটা যেটা লিখতেছেন, এটা নিজে একটা ভ্যালু, বুঝতে পারছেন। আপনি যদি কোড দিয়ে লেখেন, তাহলে ওটা ভ্যালু, ওটা কিন্তু অন্য কিছু না। এখন আপনি যদি কোড ছাড়া লেখেন, সেক্ষেত্রে এইটা এবং এটা হচ্ছে মানে ভ্যারিয়েবল, ঠিক আছে। আপনি যদি একটা ভ্যারিয়েবলের নামকে কোডের মধ্যে রাখেন, তাহলে এটা আর ভ্যারিয়েবল থাকে না, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এই যে ফেচ এপি এন্ডপয়েন্ট ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডট দেন দিতে হবে। হ্যাঁ, ডট দেন কেন? রিজন হচ্ছে যে একটু প্রসেসটা চিন্তা করেন। আমরা রিকোয়েস্ট পাঠাবো, এটা সার্ভারে যাবে। সার্ভারে যাওয়ার পরে সার্ভার রিকোয়েস্টটা নিয়ে সে আবার ডাটাবেস থেকে ডাটা আনবে, তারপর ডাটাগুলো আমাদের কাছে পাঠাবে। হ্যাঁ, তাহলে দেখেন সে হ্যাঁ কয়েকটা প্লেসে যাচ্ছে, তাই না? তো এখানে একটা ওয়েটের ব্যাপার আছে না, এটা কিন্তু আমরা মানে ইনস্ট্যান্টলি পেয়ে যাবো না। ধরেন আমি যদি এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে 2+2 করি, ওটা কিন্তু সিপিইউর মধ্যে হচ্ছে, এটা বাইরে কোথাও যাচ্ছে না, এটা ইনস্ট্যান্টলি আমরা আনসার পেয়ে যাচ্ছি। কিন্তু এখানের মধ্যে আমাকে আগে অন্য একটা প্লেসে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে, ওইখান থেকে ডাটা আসবে, তারপর আমি এখানে রাখবো, তাই তো? একটু লম্বা প্রসেস আছে। তো এখানে আমাকে একটু করে ওয়েট করতে হবে, বুঝতে পারছেন? ওয়েট করার জন্য আমরা এখানে ডট দেন এটা দিচ্ছি। তার মানে কি, দেন মানে কি, দেন মানে হচ্ছে তারপর, রাইট? তাহলে এখানে হচ্ছে জিনিসটা সেম, মানে এটাকে ফেচ হবে, ফেচ হওয়ার পরে তারপর গিয়ে আমরা এটা করব, বুঝতে পারছেন? তারপর গিয়ে আমরা এটা করব, এটা মাথায় রাখি। তাহলে দেন এর ভিতরে কি হবে? দেন এর মধ্যে হচ্ছে একটা ফাংশন হবে। আপনি চাইলে বাইরে একটা ফাংশন ডিফাইন করে করতে পারেন, অথবা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন দিতে পারেন। অ্যানোনিমাস ফাংশন কিরকম হয়? কোনো নাম ছাড়া, রাইট? তাহলে আমি এখানে একটা ফাংশন বসাই, অ্যানোনিমাস ফাংশন বসিয়েছি। এবার এই যে অ্যানোনিমাস ফাংশন আমাদের প্যারামিটার, প্যারামিটার হচ্ছে যে আমরা সাধারণত হ্যাঁ না, কারণ হচ্ছে এটা একটা অ্যানোনিমাস ফাংশন, যেটা বললাম অ্যানোনিমাস ফাংশনের নেম থাকে না। হ্যাঁ, ওটা তো বাকি সবকিছু তো ফাংশন। আপনি আগে বলেন যে ফাংশনের নামটা কেন প্রয়োজন হয়। না, ফাংশনের নামটা আপনি একমাত্র ব্যবহার করেন যদি ফাংশনকে কল করার প্রয়োজন হয়, ঠিক আছে? ফাংশনকে কল করার জন্য। হ্যাঁ, এখন এখানে ফাংশনটাকে আমরা আর কোথাও কল করবো না, এটা জাস্ট এখানেই কাজ করবে। এই ফাংশনটাকে আমরা আর কোথাও কল করবো না, ঠিক আছে? ডাটাটা তো আমরা ধরেন এখান থেকে নিয়ে এসে একটা ভ্যারিয়েবল মতো রেখে দিব। তো আমার ডাটাটা অন্য কোথাও প্রয়োজন না, আমি ভ্যারিয়েবলটাকে ইউজ করবো, আমি তো এই ফাংশনটাকে ইউজ করবো না, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন দেখেন আমি যেটা করবো সেটা হচ্ছে এটা প্যারামিটার হিসেবে রেস অথবা রেসপন্স। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই রিকোয়েস্টটা ফুলফিল হবে, মানে রিকোয়েস্টটা যাবে, তারপর আসবে, আসার পর এটা কি নিয়ে আসবে? এটা রেসপন্স নিয়ে আসবে। সার্ভার আপনি কিছু রেসপন্স দিবে। হ্যাঁ, তো আমরা ফাংশনের মধ্যে এখানে রেসপন্স নামে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনি যা ইচ্ছা তা নাম দিতে পারেন, সমস্যা নেই। সাধারণত রেসপন্স অথবা রেস দেওয়া হয়, বুঝতে পারছেন? আমি রেসপন্স দিচ্ছি পুরোটা। রেসপন্স দেওয়ার পরে এবার আমি একটা কাজ করি, আমি এই কনসোল লক করে লিখবো হচ্ছে রেসপন্সটাকে। এই যে দেখেন আমার এই জিনিসটা আসছে, আমি যদি রিফ্রেশ করি তাহলে এটা আসতেছে। হ্যাঁ, এটা যদি একটু করে পড়েন, এটা আসলে এটা হচ্ছে আপনার একটা এইচটিটিপি রেসপন্স। হ্যাঁ, এটা কিন্তু প্রমিস বলা হয় সাধারণত, মানে জাভাস্ক্রিপ্ট প্রমিস বলা হয়। তো এইটা অতটা ডিটেলসে না বুঝলেও চলবে। আমাকে এখন যেটা করতে হবে, এই যে এটা আসলে না, এটাকে জেসনে কনভার্ট করতে হবে। জেসন কি?
জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এই যে এখানে এটা যে ফরম্যাটে আছে, এটা যদি ভালো করে নোটিস করেন, এটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো দেখতে অনেকটা। এই একটা আপনার অবজেক্ট যেরকম কার্লি বেসিস দিয়ে ওপেন ক্লোজ হয়, কার্লি বেসিস দিয়ে ওপেন এবং ক্লোজ হয়েছে, তার ভিতরে আপনার ইয়া আছে কিছু কি ভ্যালু, কি ভ্যালু এরকম বড় বড় আছে। হ্যাঁ, একটা ডিফারেন্স হচ্ছে এখানকার কি গুলো প্রত্যেকটা ডাবল কোড দিয়ে রাখা, যেগুলো আমাদের জাভাস্ক্রিপ্টে ছিল না, অবজেক্টের মধ্যে ছিল না। হ্যাঁ, তো এই যে ফরম্যাটটা, এটাকে বলা হয় জেসন। হ্যাঁ, জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটাও অতটা ডিটেলস না অবশ্যই চলবে, জেনে রাখলে হবে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে রেসপন্স যেটা নিচ্ছি এটাকে জেসনে কনভার্ট করতে হবে। তাহলে রেসপন্স ডট জেসন কনভার্ট করার পরে এটাকে আমাদের রিটার্ন করে দিতে হবে। আমরা এটা কোথায় রিটার্ন করতেছি? আমরা রিটার্ন করতেছি হচ্ছে নেক্সট যে ফাংশনটা ওটাতে। হ্যাঁ, তাহলে এখন আমাকে এটার শেষে আবার ডট দেন দিয়ে আরেকটা ফাংশন লিখতে হবে, সেম টাইপের এমএমএস ফাংশন লিখলাম, দেন এবার লাস্টে এটা হচ্ছে এখানে জাস্ট ডাটা নিবে। এখন এখানে এই ডাটাতে যেটা আসবে, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা, ওই ডাটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে কনসোল লগ এখানে ডাটা করে দিলাম, সেভ করলাম। যদি এখানে আসি, এই যে আমরা 100টা অবজেক্ট আসতেছে। হ্যাঁ, এই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কি কি আছে দেখেন, আমাদের এই যে একটা বডি আছে, আইডি আছে, টাইটেল আছে, ইউজার আইডি আছে। হ্যাঁ, আমরা যদি দেখেন টাইটেল গুলো নিতে চাই, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে এখানে ডাটাটাকে ফর ইচ করে, ফর ইচ তো আপনারা বুঝেন আশা করি, ফর ইচ, আচ্ছা এটা করা হবে, সমস্যা নেই। দেন কনসোল ডট এই যে এখন আমার টাইটেল গুলো আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, স্টেপস গুলো যদি আরেকবার দেখেন, আমরা একটা এপিআই এন্ড পয়েন্ট, হ্যাঁ আসেন, ভ্যারিয়েবল ডিফাইন করছি, ওটাকে আমরা ফেচ করছি, ফেচ করার পর যে ইয়াটা আসছে, আমাদের প্রমিসটা আসছে, প্রমিসটাকে আমরা জেসনে কনভার্ট করছি, দেন আমরা ডাটাটাকে জাস্ট ফর ইচ করে টাইটেলটা দেখাইছি। হ্যাঁ, এখন এখানে চাইলে আমরা মানে ডাটাটা নিয়ে যাইছে তা করতে পারবো। তো এই পার্টিকুলার দেখেন, কোথাও কোনো কনফিউশন থাকলে বলেন। দেন হচ্ছে আমরা আরেকটা এপিআই এন্ড পয়েন্ট লিখবো, দেন এটাকে আমরা কিভাবে এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমরা জাস্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, এইখানে স্টিল ডাটা আসে নাই। হ্যাঁ, জেসনও পাঠাচ্ছি না, আমরা এই যে এপিআই এন্ড পয়েন্ট যেটা আছে, এই এন্ড পয়েন্টটাতে পাঠাচ্ছি। এই এন্ড পয়েন্টটাতে আমরা ফেচ এপিআই ইউজ করে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। রিকোয়েস্টটা যাওয়ার পরে এই যে ডট দেন, তার মানে কি রিকোয়েস্টটা চলে আসার পর রেসপন্স দেওয়ার পরে রেসপন্সটাকে আমরা জেসনে কনভার্ট করতেছি। হ্যাঁ, জেসনে কনভার্ট, এতটুকু হচ্ছে জেসনে কনভার্টের কাজ। জেসনে কনভার্ট করে আমরা এই ফাংশন থেকে এটাকে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন করে দেওয়ার পরে এই ফাংশনে এসে আমরা এটাকে ডাটা হিসেবে রিসিভ করতেছি, তারপর ডাটাটাকে জাস্ট ফরওয়ার্ড করে কনসোল লগ করতেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে ডাটাগুলোকে কনসোল লগ করেন, এই যে এগুলো হচ্ছে আমার ডাটাগুলোকে একটু এক্সপ্যান্ড করেন। ডাটাগুলো এগুলো আসলে কি, হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। আমি আগের দিন অ্যারে অফ অবজেক্টস বুঝাইছিলাম। এই যে একটা অ্যারে ভিতরে অনেকগুলো অবজেক্টস, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে যদি দেখেন, আপনার একটা বডি আছে, একটা আইডি আছে, একটা টাইটেল আছে, একটা ইউজার আইডি আছে, মানে এগুলো হচ্ছে আমাদের ডাটাগুলো আর কি। তো আমরা এখানে ফর ইচ করে প্রত্যেকটা অবজেক্টকে নিচ্ছি, প্রত্যেকটা অবজেক্টের অবজেক্টগুলো আপাতত ইয়ার মধ্যে আছে। এখানে ধরেন ফর ইচ যখন করছি, পোস্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে ছিল, তাহলে পোস্ট ডট টাইটেল, পোস্ট ডট টাইটেল দিলে হবে কি অবজেক্ট ডট এই টাইটেলটা হবে আর কি। তো আমরা এখানে টাইটেল গুলো নিচ্ছি, বুঝতে পারছেন? সে অবজেক্ট গুলো থেকে বের করতেছে আর কি। এই যে এগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্টস গুলো একটা। আচ্ছা আপনি এটা বাদ দেন, আপনি আগে ডাটা পর্যন্ত এতটুকু বুঝছেন কিনা বলেন। আমার ডাটাতে কি আসতেছে, এর মধ্যে অবজেক্ট গুলো আছে। তা আমি যদি একটাকে আপনাকে বলি যে একটা অ্যারে একটা অবজেক্টের একটা জিনিসকে অ্যাক্সেস করতে, আপনি কিভাবে অ্যাক্সেস করবেন?
আচ্ছা দাঁড়ান, এটা দেখেন, আমাদের এই ডাটা ভেরিয়েবলটা তো আপনি বুঝছেন। তাহলে ধরেন আমি চাচ্ছি যে ডাটাটা কি, ডাটাটা হচ্ছে একটা অ্যারে, রাইট? ডাটাটা হচ্ছে একটা অ্যারে। তাহলে আমি চাচ্ছি প্রথমটাকে অ্যাক্সেস করতে। তাহলে আমি প্রথমটাকে, একটা অ্যারে প্রথম এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করে? এক, এই যে এটা পুরোটা একটা অ্যারে না, অ্যারের প্রথম এলিমেন্ট হচ্ছে এটা, তাই তো? আমরা হচ্ছে এই যে এখানে যেটা আছে প্রথমটা, অর্থাৎ এটা আর কি, এটাকে নিতে, এটাকে নেওয়ার জন্য কিভাবে কি করবো, মানে অ্যারের প্রথম এলিমেন্ট কিভাবে নেয়? ইন্ডেক্স ইউজ করে। তাহলে ইন্ডেক্স কত হবে? 0। সেভ করলাম। এই যে তাহলে এখন এটা হচ্ছে আমার অবজেক্টটা। তাহলে আমার এই যে ডাটা হচ্ছে, ডাটা একটা অ্যারে অফ অবজেক্ট, এর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। আমি এটাতে 0 ইন্ডেক্স দিয়ে প্রথম অবজেক্টটা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অবজেক্টটা। প্রথম অবজেক্টের মধ্যে কি কি আছে? হ্যাঁ। এবার একটা অবজেক্টের যে কোনো একটা প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করে? রাইট, ডট দিয়ে ওটা, তাই তো? তাহলে এখান থেকে আপনি যদি টাইটেল অ্যাক্সেস করতে চান তাহলে কি করবেন? ডট টাইটেল। হ্যাঁ, আপনি তো স্পেসিফিকলি টাইটেল দিবেন না, আপনার ডাটা হচ্ছে এটা, তো এখন এখান থেকে আপনার যেটা, হ্যাঁ আসেন, যেটা প্রয়োজন ওটাই নেবেন। এটা আর কি, ওরা তো আপনাকে ডাটা এইভাবে দিয়ে দিবে, এখন এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি ওটা নেবেন। ব্যাপারটা এরকম আর কি। এটা একটু করে রান করে দেখে ফেলেন তাহলে, এই এটা জেসন প্লেস হোল্ডার থেকে না। হ্যাঁ, একটু কুইকলি করে ফেলেন এটা। পারতেছেন? জাস্ট কাজ দেওয়ার জন্য টাইম লাগবে, এই কারণে এটা প্রজেক্ট হলে আমরা অবশ্যই টার্মিনাল থেকে সেট আপ করতাম। বুঝি নাই। টেলিউনের ওয়েবসাইট থেকে। সিডিএনটা আমরা যেখান থেকে নিতাম আর কি, টেলিউনের ওয়েবসাইট থেকে। এই যে প্লে সিডিএন, এটা। এটা নিয়ে অত ভাবতে হবে না, আপনি জাস্ট ডাটা ফেচিংটা করেন, এটা এখন ইম্পর্টেন্ট না। আমি জাস্ট এটা কুইকলি হওয়ার জন্য সিডিএন দিয়ে বুঝছি, প্রজেক্ট হলে সিএলআই দিয়ে সেট আপ করতাম।
ওকে, আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি এখানে, ফাংশন আমরা তো এমনিতেও অ্যানোনিমাস ফাংশন ইউজ করতেছি, রাইট? আমরা চাইলে এগুলোকে অ্যারো ফাংশনে কনভার্ট করে ফেলতে পারি। হ্যাঁ, অ্যারো ফাংশনে কিভাবে কনভার্ট করব? আমাদের ফাংশন যে কিওয়ার্ড গুলো এগুলো হবে না, তারপর আমাদের প্যারেনথেসিস এন্ড কার্লি ব্রেসেস এদের মাঝখানে একটা অ্যারো সাইন হবে, রাইট? তাহলে এখান থেকে সেম ফাংশনটা কনভার্ট টু অ্যারো ফাংশন। চলেছে। হ্যাঁ, আচ্ছা বসেন। হ্যাঁ, কি বলেন? ব্যথা হয়েছে? ও, আচ্ছা। এই রুমটাতে এসি ঠিক না পর্যন্ত ক্লাস করার প্যারা। ফ্যান গুলো দুইটা দুই পাশে। আচ্ছা, এটা থাকুক তাহলে। আপনারা দেখেন। হ্যাঁ, হুম, এটা তাহলে এটা এটা দেখেন, এটা আপনাকে এরকম করে স্ট্রাকচার করে লিখতে হবে না তো। আপনি ডট দেন দিয়ে ফাংশন লিখে এটা করে ফেলেন, তারপর এটার পর একটা ডট দেন দিয়ে ফাংশন দিয়ে করে ফেলেন। আপনি কি এভাবে করে এটা অটোমেটিক স্ট্রাকচারটা চলে আসবে। হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা দেখেন, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে ই কমার্স প্রজেক্টটা হবে, হ্যাঁ, ওটার জন্য আমরা একটা এপিআই ইউজ করবো। এদিকে দেখেন সবাই, এপিআইটা হচ্ছে ফেক স্টোর এপিআই। মানে আমরা এই এপিআইটা ইউজ করবো এটার মধ্যে। কারণ আমি আগে এপিআইটা বের করেছি, এটা এপিআইটাতে যদি আমরা হিট করি, জাস্ট একটা হচ্ছে, সরি, প্রোডাক্ট। এই যে দেখেন, আমরা এই এপিআইটা ইউজ করবো, হ্যাঁ। এর মধ্যে বেসিক্যালি আপনি অনেক টাইপের প্রোডাক্টস এর একটা লিস্ট পাবেন আর কি। যেমন ধরেন যে কোনো একটা যদি নেই, যেমন এটা কি, না,
এইচটিএমএল তো কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিচে থেকে এটা কপি করে নেন ইয়া পর্যন্ত, প্রোডাক্ট পর্যন্ত, ওয়ান ছাড়া, ওই স্ল্যাশ ওয়ান ওটা ছাড়া। আচ্ছা আগেরটা বাদ দেন, এই সেম কাজটা আমরা এখন আবার করবো। এখন এদিকে দেখেন তাহলে, আমি পুরোপুরি ক্লোজ করে দিছি, তাহলে আমি পুরো প্রসেসটা আরো একবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্টটা, রাইট? আমরা যদি এই এন্ড পয়েন্টটাতে হিট করি, অর্থাৎ রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমরা এই ডাটাগুলো পাবো। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ডাটাগুলোকে আমাদের জেএস এর মধ্যে নিয়ে আসা, রাইট? তারপর আমরা তাহলে জেএস এর মধ্যে যদি আনতে পারি, তাহলে পরবর্তীতে ডাইনিং ভাবে এইচটিএমএল এর মধ্যে দেখাতে পারবো। তাহলে এই যে ডাটা ফেচ করার জন্য আমাদের যেটা লাগবে এই এন্ড পয়েন্টটা, তাহলে আমরা আগে এন্ড পয়েন্টটা কপি করবো, কপি করে এখানে এসে আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে এন্ড পয়েন্টটা রাখবো। ধরেন এপিআই এন্ড পয়েন্ট একটা স্ট্রিং এর মধ্যে হবে, ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পারছেন সবাই। আমরা জাস্ট আমাদের যেখান থেকে ডাটা ফেচ করে নিয়ে আসবো ওই এন্ড পয়েন্টটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি, হ্যাঁ, অ্যাজ এ স্ট্রিং। কোড দিতে হবে অবশ্যই, আমরা স্ট্রিং হিসেবে রাখতেছি। এখন আমরা এই যে এপিআইটা এটাতে হিট করবো, হিট করে ডাটাটা নিয়ে আসবো। তাহলে এটার জন্য কি করতে হবে? আমরা ইউজ করবো হচ্ছে ফেচ, রাইট? তাহলে আপনাকে ফার্স্টে ফেচ লিখতে হবে। ফেচের ভেতরে আপনাকে হচ্ছে যে আপনার যে এন্ড পয়েন্টটা লিখে দিতে হবে। আপনি চাইলে সরাসরি এটা লিখে ফেলতে পারেন, এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন, এটাও বসে দিতে পারেন, তাহলে আপনাকে আপনার এই ভ্যারিয়েবলটা লাগবে না। এভাবেও করতে পারেন, অথবা আপনি যেহেতু একটা আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করছেন, আপনি চাইলে এখানে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিতে পারেন, এপিআই এন্ড পয়েন্ট। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। সো এতটুকুর মধ্যে কাজ কি হবে? এতটুকুর মধ্যে কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইট কি করবে, এই যে লিঙ্কটা আছে না সার্ভারের লিঙ্ক, এই সার্ভারের লিঙ্ক অথবা যেটাকে আমরা এন্ড পয়েন্ট বলতেছি, এটা বেসিক্যালি একটা সার্ভারের লিঙ্ক। এই সার্ভারের লিঙ্কে একটা রিকোয়েস্ট পাঠাবে। হ্যাঁ, রিকোয়েস্ট মানে বেসিক্যালি ও বলবে যে ওকে ডাটা দেওয়ার জন্য। ওকে, তো ডাটাটা সার্ভার মাই রিকোয়েস্টটা নিবে, নেওয়ার পর রেসপন্স করবে, তাই তো? তো রেসপন্স করতে এটা যেহেতু এক্সটার্নাল একটা সার্ভারের জন্য একটু টাইম লাগবে। সো টাইমের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে জিনিসটা। তারপরে মানে যখন আমাদের প্রসেসটা কমপ্লিট হবে দেন ডট দেন আমরা দিব। তারপরে এখানের মধ্যে একটা ফাংশন হবে, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে আমরা অ্যানোনিমাস ফাংশন দিয়ে থাকি সাধারণত। তো অ্যানোনিমাস ফাংশন হইলে আপনার মাই ফাংশনের নাম হয় না, এভাবে দেওয়া যায়। আমরা চাইলে এটাকে একটা অ্যারো ফাংশন হিসেবে দিতে পারি। হ্যাঁ, অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়? আপনার কার্লি ব্রেসেস হবে, সরি প্যারেনথেসিস হবে, দেন আপনার এভাবে একটা অ্যারো সাইন হবে, দেন আপনার কার্লি ব্রেসেস হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি তো, এরকম হবে। হ্যাঁ, এবার এই ফাংশনটা সে অটোমেটিকলি একটা প্যারামিটার নিয়ে নিবে। তো অটোমেটিক প্যারামিটারটা হচ্ছে এখানে থাকবে, যেটাকে আমরা রেস অথবা রেসপন্স লিখবো। হ্যাঁ, তারপর আমাকে যেটা করতে হবে, এই যে রেসপন্সটা, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট প্রমিস। হ্যাঁ, এই প্রমিসটাকে আমার জেসনে কনভার্ট করতে হবে। তাহলে জেসনে কনভার্ট করার জন্য রেসপন্স ডট জেসন লিখতে হবে। হয়ে গেছে। এইবার এটাকে আমরা করে দেবো, রিটার্ন করে দেবো। রিটার্ন করে দেওয়ার জন্য আমাদের সামনে রিটার্ন লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে যে ডাটাটা পাইছি ডট দেন দিয়ে সেই ডাটাটাকে জেসনে কনভার্ট করছি। দেন লাস্টে আমরা এখানে ডট দেন দিব। দেওয়ার পরে এখানে আরো একটা অ্যারো ফাংশন হবে। এইবার এই অ্যারো ফাংশনটার মধ্যে আপনার ইয়া হিসেবে প্যারামিটার হিসেবে ডাটা নিবে। হ্যাঁ, এবার এই যে ডাটাটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটা, যেটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমি যদি এখানে ইয়া দিই, দেন কনসোল ডট লগ ডাটা দিই, তাহলে আমি দেখি আমার কি আসছে। এই যে আমার 20টা ডাটা আসছে। হ্যাঁ, 20টা ডাটা কি দেখছেন, এটা কি বাইরে এখানে এই যে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে এটা একটা অ্যারে। অ্যারের ভিতরে অনেকগুলো কার্লি ব্রেসেস আমরা দেখতেছি, তার মানে এটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। হ্যাঁ, এটা একটা অ্যারে যেটার মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। আমি তো এটা একটু এক্সপ্যান্ড করি, তাহলে এই যে আমাদের প্রথম অবজেক্ট, তারপর এটা সেকেন্ড অবজেক্ট, এটা আমাদের থার্ড অবজেক্ট। প্রথম অবজেক্টটা আমরা দেখি অবজেক্টের ভিতরে কি কি আছে। অবজেক্টের মধ্যে আমার একটি ক্যাটাগরি আছে, মানে কাপড় চোপড়, এই যে আমাদের যে প্রোডাক্ট গুলো আর কি, প্রোডাক্টের ক্যাটাগরি। তাহলে ধরেন যেমন মেন্স ক্লোদিং। তারপর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে ওই যে ওইটা সবাই কিছু লেখা আছে। তারপর এটা একটা প্রাইস দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে। হ্যাঁ, তারপর একটা টাইটেল দেওয়া আছে। এইবার তাহলে এগুলো হচ্ছে মানে আমাদের প্রোডাক্টের ডিটেলস গুলা।
এখন আমরা চাইলে এই প্রোডাক্টের ডিটেলস এই যে ডাটাগুলো নিয়ে আসলাম এইগুলোকে আমাদের এইচটিএমএল শো করতে পারি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ওভারঅল ডাটা যেটা আমাদের এই জিনিসটা লাগবে। এই পার্টটা সবাই করে ফেলেন, দেন আমরা এইচটিএমএল এর পার্টটা করতেছি, এটা তাড়াতাড়ি করে করে ফেলেন। আচ্ছা দেখেন, কেউ আপনার এইভাবে পুরোপুরি যে মানে লাইন বাই লাইন লিখতে হবে এরকম কোনো কথা নেই। একটু এদিকে দেখেন, আপনি যদি ধরেন যে টেক্সট লিখে সার্চ করেন, প্রথমত সেকেন্ড ওয়েবসাইটটাতে যান, আপাতত ডাব্লিউ3 স্কুলসের সাথে কমফোর্টেবল ওটাতে যান। ওইতে গেলে এই যে এখানেই দেওয়া আছে, হ্যাঁ। অথবা যদি একটু নিচের দিকে নামেন, ওরা কি এপিআই দিয়ে কোনো এক্সাম্পল দিয়েছে, এপিআই দিয়ে এক্সাম্পল দেয় নাই, তাহলে আপনারা আরেকটা ওয়েবসাইটে যান, এখানে ওয়েবসাইটের অভাব নেই। এই যে এটা ধরেন, এটা নিয়ে নেন, এটা নিয়ে বললে হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে গিগস ফর গিকে। আপনি প্রত্যেক গিগস ফর গিক আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে পাবেন। এখানে প্রথমটা আর প্রথমটাতেই দেখি, এই প্রথমটাতেই আছে। প্রথমটা একটু ডিফারেন্ট, একটু কমপ্লিকেটেড, প্রথমটা বাদ দেন না হয়। বাট আপনি যদি পুরো জিনিসটা একবার বুঝে নেন তাহলে এটা বুঝে যাবেন। তাহলে কি ওইটাতে গিগস ফর গিকে পাবেন, অথবা এই যে নেক্সট এর ওয়েবসাইটটা আছে, এটাতে ওরা এসিঙ্ক আউট ইউজ করছে, এটা করিয়েন না, এটা বুঝবেন না। এটাতে এসিঙ্ক আউট ইউজ করছে, তাহলে আপনার ওই যে গিগস ফর গি, আচ্ছা আবার এখানে আছে, হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু আপনার ব্লাইন্ড না, ওরা অ্যালার্ট দিচ্ছে, এটা অন্য কাজে, এটা আমাদের কাজের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে আপনাকে মানে আপনি জাস্ট ব্লাইন্ডলি কপি পেস্ট করে দিলে হবে না, আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আপনি চাইলে এটাও কিন্তু কপি পেস্ট করতে পারতেছেন। আপনাকে ফেচ লিখছে, ফাইলের পরিবর্তে আপনাকে মনে রাখতে হবে যে এখানে অবশ্যই এপিআই লিংক হবে, তাই আপনি এপিআই লিংকটা দিলেন, তারপর দেন হবে, তারপর এখানে আপনি অ্যাকসেপ্ট পরিবর্তে রেসপন্স লিখবেন, তারপর এখানে রেসপন্স ডট জেসন দিবেন। জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর কি, কিছু জিনিস, হ্যাঁ। বাট ওভারঅল আপনি চাইলে সিনট্যাক্সটা এখান থেকে যেগুলো জায়গায় দেখে ফেলতে পারেন, ঠিক আছে? যেমন এটা এটা একদম পারফেক্টলি ম্যাচ করতেছে, এটাও দেখে ফেলতে পারি, ঠিক আছে? তো তাহলে এখন এই পার্টটা করে ফেলেন, এই পার্টটা করা হলে বলেন, দেন আমরা নেক্সট পার্টে মুভ করতেছি। আমরা ওই যে এই পেটে কিভাবে ডাটা যেগুলো আনলাম, ডাটাগুলোকে ডাইনামিক ভাবে দেখাবো, ওটা আমরা একটু করে দেখবো। হ্যাঁ, ফেক ডাটা, এই যে ফেক প্রোডাক্টসটা বুঝছেন? হ্যাঁ, ইমেল আছে। তো কিভাবে অ্যাক্সেস করতেছেন? কমা দিয়ে কেন? আমি তো কমা দিয়ে করিনি। ডট ইমেল দিলে তো এটা চলে আসবে না ভাই, আপনি ব্যাপারটা বুঝে ট্রাই করেন। আপনার এই যে ইমেইলটা, এটা কিসের মধ্যে আছে? এটা একটা অবজেক্টের মধ্যে আছে, অবজেক্ট আবার একটা অ্যারের মধ্যে আছে। আপনি ডাটা হিসেবে একটা অ্যারে পাচ্ছেন, অ্যারের ভিতরে একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে একটা ইমেল আছে, আপনি কি তিনটা লেয়ার। তাহলে আপনি যদি সরাসরি অ্যারে ডট ইমেল দিয়ে দেন, ইমেলটা কি অ্যারের মধ্যে আছে? নাই তো। আপনাকে এটা হচ্ছে অ্যারে, আগে অ্যারে থেকে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর অবজেক্ট থেকে ইমেলটা সিলেক্ট করতে হবে, রাইট? আগে আপনি স্টেপ বাই স্টেপ করেন, আগে আপনি প্রথম অবজেক্টটা সিলেক্ট করতে পারেন কিনা দেখেন। টেলউইন্ড আপাতত লাগবে না, সিডিএন দিয়ে কানেক্ট করে ফেলেন তাদের। ওই সিএলআই টা পাওয়া লাগবে না, মানে ইনস্টল করতে হবে সিডিএন দিয়ে করে।
কি বুঝেন নাই? আচ্ছা, আগে এদিকে দেখেন সবাই। আচ্ছা, এইটা দেখেন একটু, এইটাতে কি কোনো কনফিউশন আছে? একটা অ্যারে, রাইট? আচ্ছা, তো আমি যদি আপনাকে বলি যে আমাদের এই অ্যারে থেকে 3 নাম্বারটার এই মানে এই যে 3 আছে না, 3 সংখ্যাটা লাগবে। আচ্ছা, আমি 3 সংখ্যাটা না লিখে ধরেন সামথিং, আমাদের এই যে সামথিং লেখাটা লাগবে, তাহলে আপনি ওই সামথিং লেখাটা এই অ্যারে থেকে কিভাবে বের করবেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিলাম, তবে এখানে কত লিখবো? 2। আচ্ছা, লিখলাম। ওকে, আসছে সামথিং, হ্যাঁ। তাহলে এটা আপনার রাইট হয়েছে। তাহলে ধরেন আমি একটা অবজেক্ট নিচ্ছি, যেখানে হচ্ছে ধরেন নেম হচ্ছে ধরেন সামওয়ান, তারপর সিটি হচ্ছে সামওয়্যার, তারপর কি লেখা যায়, স্যালারি হচ্ছে ধরেন এটা। আহ, এটা আমি কমেন্ট করি। এখন আমি আপনাকে বললাম যে এই অবজেক্টে তার সিটি যেটা ওইটাকে অ্যাক্সেস করতে হবে, এটা কিভাবে করবো? মানে হ্যাঁ, হ্যাঁ, সিটির যে ভ্যালু তো ওটা আমাদের লাগবে। তাহলে এখানে আমরা কনসোল লগের মধ্যে কি লিখতে পারি একটু বলেন? হ্যাঁ, কি দিব বলেন? সিটি, সিটি দিলে কিসের মধ্যে? কোটেশনের মধ্যে দিলাম, না দিয়ে আপনি বলেন। এই যে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে একটা জি আছে, ভ্যালু আছে কিছু, এর মধ্যে আমার যে সিটির ভ্যালুটা লাগবে এটা আমি কিভাবে নিতে পারি? আমাকে তো ফার্স্ট অবজেক্টের ইয়াটা লিখতে হবে, তাই না? অবজেক্টের নামটা তো লিখতে হবে। আমরা যদি অবজেক্টটাকে না নিই, তাহলে আমরা ভ্যালুটা কার থেকে বার করবো? যেমন আমরা দুইটা ওয়েতে করতে পারি, ডট নোটেশন অথবা ব্রেকেট নোটেশন। ডট নোটেশনের জন্য আমাকে ডট দিতে হবে, তারপরে আমরা যেটা অ্যাক্সেস করতে হচ্ছে এটা কিটা লিখতে হবে। আমরা চাচ্ছি এই যে সিটির ভ্যালুটা, তাই না? এটা কি কোনটা? এটা। তাহলে আমাকে ডট দিয়ে সিটি লিখতে হবে, সামওয়্যার, এটা আসতেছে। আর একটা যেটা ব্রেকেট নোটেশন, ওইটা হচ্ছে আমাকে অ্যারের মতো করে এখানে থার্ড ব্রেকেট দিয়ে দিতে হবে, বাট ভেতরে যে কিটা ওইটা আপনার একটা স্ট্রিং হিসেবে হবে। তাহলে এখন সামওয়্যার আসতেছে, হ্যাঁ, দুইভাবে করা যাচ্ছে। আচ্ছা, তাহলে লাস্ট কোয়েশ্চেন, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, তারপর এটাকে আনকমেন্ট করলাম। এটাকে আমি আনকমেন্ট করে 1 নাম্বারের মধ্যে অবজেক্টটা ঢুকে দিলাম, তারপর এটাও আনকমেন্ট করি, এবার আমি আমার অবজেক্ট এটা ডিলিট করে দিই। আগে বলেন যে এই স্ট্রাকচারটা আপনারা বুঝছেন কিনা? বুঝছেন? ওকে, তাহলে এইবার আমাকে বলেন তো, আমি যদি চাই যে এই যে স্ট্রাকচারটা, এটার ভেতর থেকে স্যালারিটাকে বের করে আনতে, তাহলে আমার এখানে কি লিখতে হবে? কিছুক্ষণ ভাবেন, ভেবে আনসার দেন। আমি আবার বলতেছি, এই যে আমাদের একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, এটা বলতেছেন আপনারা বুঝছেন, তাহলে এটার ভেতরে যে স্যালারি যেটা আছে, স্যালারিটা কিভাবে আমরা এখানে কনসোল লগ করতে পারি, এখানে আমাকে কি লিখতে হবে এটা বলবেন।
ফার্স্টে কাকে এন রে আচ্ছা করলাম হ্যাঁ এটা আমি ঠিক জানি আপনি বলেন ডট দিতে হবে ডট জিরো এটা হ্যাঁ তারপর কোথায় ডট ডট স্ট্রিং এর মধ্যে এরকম এরকম স্ট্রিং কেন হবে এটা তো স্ট্রিং হবে না এটা স্ট্রিং ছাড়া হবে স্ট্রিং দিয়ে করলে হবে না স্ট্রিং দিয়ে আপনার করতে হবে যদি আপনি ব্রেকেট নোটেশন ইউজ করেন আপনি এখানে ডট নোটেশন ইউজ করতেছেন ডট নোটেশনে স্ট্রিং লাগে না তাহলে এবার যদি আপনি স্যালারি লেখেন বলো স্যালারি আসতেছে আর আপনি যেটা বলছেন আপনি যদি স্ট্রিং এর মধ্যে লিখতে চান তাহলে আপনি এটা ফার্স্টে থার্ড ব্রেকের মধ্যে রাখতে হবে আর এখানে ডট হবে না এভাবে করেও করা যায় বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে এখান থেকে একটু করে বুঝেন আপনাকে আমি এটা সিলেক্ট করতে বলছি তাই না আপনি একটু বাইরে থেকে দেখেন এটা কিসের মধ্যে আছে এটা আপনাকে অবজেক্টের একটা অবজেক্টের মধ্যে আছে এই অবজেক্টের মধ্যে তাই না এই অবজেক্টটা আবার একটা অ্যারের ভিতরে আছে বুঝতে পারছেন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে আপনার কাছে এই যে অ্যারেটা এটা অ্যাক্সেস আছে তাহলে আপনি আগে অ্যারেটা লিখলেন আপনাকে দেখতে হবে যে অবজেক্টটা কোথায় আছে অবজেক্টটা আছে হচ্ছে আপনার জিরো ইন্ডেক্সে তাহলে আপনি আগে অবজেক্টটাকে অ্যাক্সেস করার জন্য জিরো দিয়ে এই এতটুকু যেটা এটা হচ্ছে আপনার অবজেক্টটা এখন আপনার অবজেক্টটা সিলেক্ট হয়েছে দেন আপনি অবজেক্টের ভেতরে গিয়ে ডট দিয়ে স্যালারিটা অ্যাক্সেস করতেছেন ব্যাপারটা হচ্ছে এরকম বুঝতে পারছেন তো এখন আপনি এখানে যে মিস্টেকটা করতেছিলেন আপনি এখানে আপনি যদি অ্যারে দিয়ে দেন সরাসরি ডট স্যালারি দিয়ে দেন এটা কি পসিবল পসিবল না কারণ এই অ্যারের মধ্যে তো অ্যারের মধ্যে ডট দিয়ে কিছু অ্যাক্সেস করা যায় না ঠিক আছে তাহলে আপনি স্যালারি কোথায় পাবেন এটা হচ্ছে পুরো ব্যাপারটা এটা সবাই তাহলে করে ফেলেন এটা এই সেটস মধ্যে কোথাও আমার প্রবলেম থাকলে বলেন দেন আমরা ম্যানিপুলেট করবো এখানে সবার করা হয়ে গেলে বলিয়েন
হুম। হ্যাঁ। হুম। অ্যারে কেন দিবেন? এইটা দ্বারা বোঝানো হচ্ছে ওই এইটা একটা অ্যারে, আপনার এখানে ডাটা তো ডাটাতে আছে। হুম। কোনটা? হ্যাঁ করেন। হুম। হ্যাঁ, আপনি কি ফার্স্টে অ্যারে অ্যারে থেকে অ্যাক্সেস করেন তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে? বুঝিনি। আপনার ডাটা হচ্ছে একটা অ্যারে, এন্ড এই অ্যারে থেকে প্রথম এলিমেন্ট আপনি যে প্রথমে সিলেক্ট করতে হয়েছে, তাহলে লেখেন। হ্যাঁ, কনসোল লগ করেন, দেখেন কি আসে। এই যে আপনার প্রথম অবজেক্টটা আসতেছে, এবার অবজেক্ট। হ্যাঁ, তাহলে ইমেলটা এবার দেন, কি সিলেক্ট করুন, দিয়ে দেখেন। এটা কি কোথায় দিচ্ছেন নট ফাউন্ড? দেখুন, যদি একটু আর্লি করে ফেলেন দেন আমরা কোরিয়াতে যাবো। হুম। আচ্ছা, এরপর আমরা এখানে একটা কাজ করবো, দেখেন। আহ, আমরা তো ফাংশনস বুঝি, তাই না? ফাংশনস এর ব্যাপারটা কি, আমাদের যদি কোনো কোড রিইউজেবল করার প্রয়োজন পড়ে, মানে বিভিন্ন প্লেসে ইউজ করার প্রয়োজন পড়ে, তখন আমরা ওই কোডগুলোকে নিয়ে একটা ফাংশন তৈরি করে ফেলি। হ্যাঁ, এখন এই যে ডাটা ফেচিং এর কাজটা না, ডাটা ফেচিং এর কাজটা হচ্ছে একটা কাজ, আমাদের বিভিন্ন প্লেসে ডাটাটা ফেচ করার প্রয়োজন পড়তে পারে। তো ডাটা ফেচ করার প্রয়োজন হলে আমরা পুরোটাকে আবার লিখবো না, আমরা যেটা করবো এটাকে একটা ফাংশনে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, ফাংশনে কনভার্ট করার জন্য আমরা ধরেন একটা ফাংশন তৈরি করি। ফাংশন, এটার একটা নেম ফাংশন হবে। সো এটাকে আমি একটা নাম দিব, ধরেন এটার নাম দিলাম হচ্ছে গেট প্রোডাক্টস ডেটা। হ্যাঁ, তাহলে আমরা একটা ফাংশন তৈরি করলাম। ফাংশনটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসগুলোকে কাট করে এর মধ্যে ঢুকে ফেলবো। কি রে, আমার তো কোড গেল গা। ওকে, দিলাম। দেওয়ার পরে যেটা করবো, আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, দেন কনস্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। আচ্ছা না, কনস্ট না, লেট দিয়ে করি, লেট প্রোডাক্টস। হ্যাঁ, এটা আপাতত জাস্ট একটা খালি অ্যারে হবে, এটার মধ্যে কিছু হবে না। আপনারা চাইলে খালি অ্যারেটাও না দিতে পারেন, এভাবেও করতে পারেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যখন ডাটা চলে আসবে না, তখন আমরা প্রোডাক্টস ইকুয়াল টু ডাটা করে দিব। প্রোডাক্টস ইকুয়াল টু ডাটা, মানে আমরা ডাটা যেটা ওটাকে প্রোডাক্টস এর মধ্যে স্টোর করতেছি, তাহলে দেন লাস্টে রিটার্ন করে দিব হচ্ছে আমাদের প্রোডাক্টসটাকে। সেফ, এরকম হলে এটা আমাদের একটা ইউজুয়াল ফাংশন তৈরি হয়ে গেছে। আর আমরা যখন ফাংশনটাকে কল করবো তখন সে ডাটাগুলোকে ফেচ করবে, ফেচ করে আমাদের কাছে রিটার্ন করবে। তাহলে আমি এখন এই একটা কনস্ট ভ্যারিয়েবল নেই, কনস্ট ধরেন প্রোডাক্টস ইকুয়াল টু এই যে গেট প্রোডাক্টস ডাটা, এটাকে কল করলাম। তারপর কনসোল ডট লগ করলাম হচ্ছে আমাদের প্রোডাক্টসটাকে, সেভ করলাম। এবার যদি এখানে এসে স্টিল আনডিফাইন্ড কেন প্রোডাক্টস, প্রোডাক্টস তো সেট হলো, প্রোডাক্টস। বুঝলি, ফুল ডাটাটা আপনি ফুল ডাটা কেন সিলেক্ট করবেন, ওটা তো কোনো কাজ নেই আপনার।
ওটা আমরা ফর ইচ দিয়ে করবো, আমরা তো প্রত্যেকটা অবজেক্টকে একটা একটা করে নিয়ে তারপর করবো, আমরা পুরোটাকে সবগুলোকে একসাথে করবো না। হুম। আচ্ছা, এটা মেবি ওইভাবে পসিবল হবে না নাকি? এটা হচ্ছে ইউজার ফাংশন করতে যাচ্ছিলাম, বাট এটা হচ্ছে যে ওই যে অ্যাক্সেস করার জন্য টাইম লাগে, যার কারণে এটা রিটার্ন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা, আমরা রিউজেবল না করি, রিউজেবল করলে এটা আরো কাহিনী বাড়তেছে। রিউজেবল আমরা অন্য একদিন করবো, রিউজেবল করলে কাহিনী বাড়তেছে, এটা জাস্ট ডাটাতে থাকবে। আচ্ছা, এতটুকু একটু করে ফেলেন সবাই, এতটুকু করে ফেলেন। নাবিল আপু, নাবিল আপু হয়েছে, একটু কুইকলি করে ফেলেন। হুম। দেখি কোড এক্সাম, রিটার্ন রেসপন্স, এই যে এখানে ডাটাটা পাস করতে হবে তো, ডট দেনের মধ্যে। হ্যাঁ। হুম। হ্যাঁ, এরা এখন আসে নাই এখানে কেন? ডকুমেন্টে আপনি আপনার লাইফ সার্ভারটা হয়তো জানা আসেন না, ওর পাশে জানতো কোডে। সব তো ঠিক আছে, যে কানেক্ট করছিলেন ওই স্যার। হ্যাঁ, যে কানেক্ট করেন। কি করতেছেন আপনি? হুম। কেন? তাহলে আপনার আনসার পেয়ে যাচ্ছেন। বলতে পারবো না। কেন?
আচ্ছা, আমরা যে আমাদের টপিকে থাকি ওটা তো পরে যাবো। আচ্ছা দেখেন, আমরা এবার এই জিনিসটাকে আমরা যে ডাটাগুলো পাচ্ছি, হ্যাঁ আপনারা তো ডাটাগুলো পাইছেন, এবার আমরা এই ডাটাগুলোকে এইচটিএমএল এ শো করতে যাচ্ছি। এদিকে দেখেন, আমরা ডাটাগুলোকে এখন এইচটিএমএল এ শো করবো, ঠিক আছে? এটা আরো ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো এটা আমরা একটু দেখে নিই। তা আগে আমরা এখন আসেন, আসতে যাচ্ছে না কেন সে? এইচটিএমএল এ জানতো কানেকশনটা দেখি। এখানে ইয়া লিখতে হবে, ডেফার লিখতে হবে, স্ক্রিপ্ট ওই যে উপরে যদি রাখেন ডেফার লিখতে হয়। হ্যাঁ এর পরে ডেফার, এন্টার দেন, সেভ করেন, সেভ করে দেন। না শুনুন, কি রে, কি ব্যাপার? এটা তো আসতেছে, তার মানে তো প্রোগ্রাম হচ্ছে ফেচ এপিআই প্রোডাক্টস। এই এখানে ফেচ কেন? এনি ফেচ হবে? এটা জাস্ট একটা লিংক হবে, এই জাস্ট এতটুকু। আসছে। আচ্ছা একটু করে দেখেন তাহলে। আমরা আগে এখানে বেসিক কিছু স্টাইলিং করে ফেলি, তারপর হচ্ছে আমরা আমাদের কাজটা করবো। বেসিক স্টাইলিং এর জন্য আমাদের বডিতে আসছি, বডিতে কিছু ক্লাস নেম দিই। ধরেন ক্লাস মিনিট স্ক্রিন হবে, তারপর বিজি বিজি গ্রে 800, তারপর টেক্সট গ্রে 50 হলো কিছুটা। তারপর বডির মাঝখানে কি দেওয়া যায়? আমি জাস্ট একটা H1 দিই, যে ধরেন প্রোডাক্টস, লেটেস্ট প্রোডাক্টস। তারপর এটাতে টেক্সট 4 এক্সেল, ট্র্যাকিং টাইট, ফন্ট এক্সট্রা বোল্ড, ক্যাপিটালাইজ, টেক্সট সেন্টার, মানে একদম স্টাইলিংটা একসাথে করে ফেললাম। এটা এক্সট্রা বোল্ড হয়নি কেন? এক্সট্রা বোল্ড, আচ্ছা। তারপর এটাতে যেটা করবো সেটা হচ্ছে একটা পিওয়াই দিব, পি টপ দিব ধরেন 20, পিবি দিব হচ্ছে 10। হ্যাঁ ডান। ঠিক আছে, হ্যাঁ আই গেস এটা 5 এক্সেল করা যায়। এবার আমরা জাস্ট ওই যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা নিচে এখানের মধ্যে দেখাবো। হ্যাঁ আমরা এটাকে একদম রেসপন্সিভ করে করি। হ্যাঁ তাহলে আমি আমার ডেভ টুলসে যাই, ডেভ টুলসে যাওয়ার পরে রেসপন্সিভ মোডে যাই। আগে তাহলে ফোনের ভার্সনের জন্য আনি, ফোনের ভার্সনের জন্য আমার ফন্ট সাইজটা এত বড় হবে না, তাহলে ফোনের ভার্সনের জন্য ফন্ট সাইজ রাখবো হচ্ছে 3 এক্সেল। 3 এক্সেল, আর এটা পিটিটা লেটস সে 10 হবে। ঠিক আছে। তারপর ধরেন বড় ভার্সনে গেলে, এমডির পরে গেলে এটা ফন্ট সাইজটা বাড়ানো যায়। এমডির পরে গেলে এটা টেক্সট 5 এক্সেল হবে। তারপর এমডির পরে এটা পিটি ধরেন 20 দিই। ডান। তাহলে ছোট আছে, বড় হচ্ছে। হ্যাঁ ডান। এবার আমরা সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে প্রোডাক্টগুলো আমরা এখানে কিভাবে দেখাতে পারি? প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আগে আমাদের প্রোডাক্টটা আমি যেখানে দেখাবো ওইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এইচটিএমএল এর কোথায় আমরা প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি? আমরা হ্যাঁ বডিতে দেখাবো, ঠিক আছে, বাট সরাসরি বডিতে দেখাবো না। আমরা H1 এর নিচে ধরেন একটা ডিভ নিয়ে এটার মধ্যে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা একটা ডিভ নিয়ে ফেললাম। ডিভ নেওয়ার পরে এবার এখানে আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এটাতে একটা আইডি দেওয়া লাগবে, তাহলে আমি একটা আইডি দেই। আইডি ধরেন দিলাম হচ্ছে কি কি দেওয়া যায়, ধরেন আমাদের প্রোডাক্টস কন্টেইনার ফর এক্সাম্পল। হ্যাঁ প্রোডাক্টস কন্টেইনার দিলাম। প্রোডাক্টস কন্টেইনার দেওয়ার পর এবারে আমি সিলেক্ট করব। তাহলে আমি এখান থেকে আইডির নামটা কপি করে ফেলি, যেন আমার আইডির নামটা লিখতে গেলে ভুল না হয় আর কি। কপি করলাম। কপি করার পর আমরা অ্যাপ.js এ যাব।
জেএসএস যাওয়ার পরে এখানে আমি প্রথম ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তারপর এখানের মধ্যে স্ট্রিং এর মধ্যে আমি আইডির নামটা বসাবো, যেহেতু একটা আইডি আমাকে প্রথমে হ্যাশ বসাতে হবে। হ্যাঁ, তারপর এটাকে আমি পুরো জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। দেন কনস্ট প্রোডাক্টস কন্টেইনার। হ্যাঁ, আপনাদের আইটা যেটা মিস্টেক আমি বারবার বলতেছি, স্টেপ বাই স্টেপ করবেন। আপনারা এখানে ডাটাটা প্রপারলি ফেচ হচ্ছে কিনা এটা কনসোল লগ করে দেখবেন। হ্যাঁ, যদি দেখেন যে ডাটা প্রপারলি ফেচ হচ্ছে, দেন কি নেক্সট স্টেপের কাছে চলে আসবেন। তো এখন আপনি একটা সিলেক্ট করছেন না, এটা প্রপারলি সিলেক্ট হয়েছে কিনা কনসোল লগ করে দেখবেন। কথা কি বুঝছেন? একটা স্টেপ কনফার্ম না করে অন্য স্টেপে যাবেন না। তাহলে আমরা কনসোল লগ করে দেখি যে আমাদের প্রোডাক্টস কন্টেইনারটা হলো কিনা। কনসোল ডট লগ, এই যে আমার ডি প্রোডাক্ট কন্টেইনার এটা আসতেছে, তাই না? তার মানে এটা আমার সিলেক্ট হয়েছে। এখন এটা যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এটাতে চাইলে আমি জিনিসগুলো বসাতে পারি। তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে প্রোডাক্ট কন্টেইনারটা এরকম উপরের দিকে রাখি, যেহেতু এটা সিলেকশন। হ্যাঁ, সিলেকশন গুলো একটু উপরের দিকে রাখবো। হ্যাঁ, আসুন। তাহলে এটা আপাতত এইভাবে লিখে থাক। এখন আমরা আসছি যে ডাটা, এই যে ডাটাটা ওটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ডাটাটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস, তাই তো? আমরা এখানে কি করতে যাচ্ছি? আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কি আছে। আমরা যদি একটা অবজেক্টকে এক্সপ্যান্ড করি, এই যে একটা অবজেক্টের মধ্যে কি দেখা যাচ্ছে? প্রোডাক্টের ডিটেইলস, তাই না? তার মানে প্রত্যেকটা অবজেক্টে একটা করে প্রোডাক্টের ডিটেইলস আছে। এখন তাহলে আমরা যদি প্রত্যেকটা অবজেক্টকে নিয়ে ওইখানে যে ডাটাগুলো আছে ওইগুলোকে শো করতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের প্রত্যেকটা এখানে একটা অ্যারে আছে, অ্যারে থেকে প্রত্যেকটা অবজেক্টকে নিয়ে কাজ করতে হবে। তো এই টাইপের জিনিসের জন্য আমরা কি ইউজ করি? ফর ইচ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফর ইচটাকে অ্যাপ্লাই করে ডাটাটা নিলাম। ডাটাটা নেওয়ার পরে ডট ফর ইচ দিলাম। তারপর ফর ইচ এর মধ্যে একটা ফাংশন হবে। আমরা এখানে একটা অ্যারো ফাংশন লিখি। অ্যারো ফাংশনটা এখানে কি করবে? একটা অটোমেটিক প্যারামিটার নিবে। হ্যাঁ, প্যারামিটার হিসেবে সে কি নিবে? আমাদের যে এই ডাটা, খুব তাড়াতাড়ি লিখছি তো পুরোটাই লিখছি। আচ্ছা, না, এবার এখানের মধ্যে আপনাকে যেটা হচ্ছে মানে একটা অটোমেটিক প্যারামিটার নিবে। অটোমেটিক প্যারামিটারটা হচ্ছে আমাদের যে ডাটা, ডাটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। এখানে অটোমেটিক প্যারামিটারটা হবে যে অবজেক্ট গুলা, মানে সে একবারে একটা করে অবজেক্ট নিবে। ঠিক আছে, তাহলে ধরেন এটা আপনি চাইলে নিজে একটা নাম দিতে পারেন। আমি ধরেন নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তারপর আমি তাহলে কনসোল লগ করে দেখি যে প্রোডাক্টটাতে কি আসে। এই যে দেখেন একটা একটা করে অবজেক্ট আসতেছে। ঠিক আছে, তার মানে আমরা অ্যারেটা থেকে নিয়ে প্রত্যেকটা একটা অবজেক্টকে আলাদা আলাদা করে এখানে কনসোল লগ করতেছি। ঠিক আছে, এখন দেখেন আপনাকে এইবার আর ওই যে প্রথমে অ্যারে থেকে একটা অবজেক্টকে অ্যাক্সেস করা ওটা করা লাগতেছে না, কারণ এখানে আপনার অলরেডি একটা একটা করে অবজেক্ট আসতেছে। ঠিক আছে, এখন আপনি যদি অবজেক্টের ইয়াটা অ্যাক্সেস করতে চান, ফ্যান অফ করে কাজ করেন না, টাইটেলটা অ্যাক্সেস করতে চান, তাহলে প্রোডাক্ট ডট টাইটেল দেন। এই যে দেখেন একটা একটা করে টাইটেল আসতেছে। এই পার্টটা কি বুঝতে পারছেন সবাই? দেখেন এখানে যে ডাটাটা কি? একটা অ্যারে অফ অবজেক্টস, একটা অ্যারে আছে, এর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। আমরা ফর ইচ দিয়ে কি করতেছি? সেই অ্যারেটার ভেতর থেকে একটা একটা করে অবজেক্টকে বের করে দিচ্ছি। ঠিক আছে, ওই অবজেক্টটা কোথায় আছে? এখন প্রোডাক্টের মধ্যে আছে। আমরা জাস্ট প্রত্যেকটা অবজেক্ট ডট টাইটেল দিয়ে অবজেক্টের টাইটেলটা বের করে দিচ্ছি, এতটুকুই, সিম্পল জিনিস। তাহলে সেম কাজ করতো। ধরেন আমি যদি এখানে দিয়ে ধরেন না দিয়ে আপু দেই, তাহলে এটা যদি এখানে বসে দেন, সেম, এটা ম্যাটার করে না। এখানে আপনি যে নাম দিবেন সেই নামে কাজ করবে। ঠিক আছে, কারণ কি এইটা অটোমেটিকলি এখান থেকে ডাটা নিয়ে এসে এখানে বসে দেবে। বুঝিনি? ওইটাই, এইটা জাস্ট যেটা করতেছে ডাটা থেকে একটা একটা অবজেক্ট এনে এখানে বসে দিচ্ছে। এখন এখানে যা নাম দিবেন আপনার ইচ্ছা, এরকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বাট একটা সেন্সেবল নাম দিবেন, মানে যে নামটা এখানে লজিক্যাল আর কি। ঠিক আছে, যেমন প্রোডাক্ট, আমরা যেহেতু এখানে মানে প্রত্যেকটা অবজেক্ট যেহেতু একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে, কারণ আমরা এখানে নাম দিচ্ছি প্রোডাক্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এই পার্টটা কারো কোনো কনফিউশন আছে? নাই? না থাকলে তাহলে এবার আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি আমাদের এই যে প্রোডাক্ট কন্টেনারটা সিলেক্ট করলাম, আমরা প্রোডাক্টস ডট কন্টেনার, এটার মধ্যে ইনার এইচটিএমএল দিয়ে এভাবে বসে দিতে পারি না? এই যে তাহলে এখন আমার এখানে প্রত্যেকটা টাইটেল গুলো চলে আসতেছে। প্লাস ইকুয়ালটা হচ্ছে আপনি যদি
ক্লাসটা না দেন তাহলে দেখেন একটা আসবে জাস্ট। এটা কি হবে, আপনার প্রথমে সে প্রোডাক্টস ডট ইনার এইচটিএমএল, এটা বুঝেন? এটার মানে হচ্ছে প্রোডাক্ট যে ডট সরি প্রোডাক্ট যে কন্টেইনার মানে যেটা আমরা সিলেক্ট করছি ওটার ভেতরে সব এইচটিএমএল আমরা চেঞ্জ করে ফেলতেছি, সব এইচটিএমএল চেঞ্জ করে আমরা এটা বসে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন ধরেন এটা যখন ফর ইচ দিয়ে লুপ হবে, প্রথমবারে প্রথম প্রোডাক্টের টাইটেলটা বসাবে, সেকেন্ড বারে সেকেন্ড প্রোডাক্টের টাইটেল, থার্ড বারে থার্ড প্রোডাক্টের টাইটেল, তো সবগুলো সে চেঞ্জ করে দিবে বসে বসে। বাট আমরা তো এটা চাই না, আমরা চাই যে আগে যেগুলো থাকবে ওগুলো থাকুক, দেন নিউ যেগুলো অ্যাড হোক। এই কারণে আমরা এখানে ইকুয়ালের সামনে একটা প্লাস দেই, তার মানে হচ্ছে আগের গুলো থাকবে, নতুন গুলো অ্যাড হবে, এতটুকুই। এইদিকে দেখেন, এদিকে এখন তাহলে এভাবে করে আমরা টাইটেল সবগুলো নিয়ে আসতে পারতেছি, হ্যাঁ। বাট আমরা এইভাবে বসাবো না, এটা কিন্তু ভ্যালিড এইচটিএমএল না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আগে এইচটিএমএল কোড লিখে একটা কার্ড ডিজাইন করব, তারপর ওই কার্ডটাকে ডাইনামিক করে বসাবো, ঠিক আছে? মানে রিভার্স ভাবে করবো। এখন তাহলে বুঝেন, আমরা এখানে কার্ড তৈরি করার জন্য একটা ডিভ নেই, ডিভের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা এখানে এটা আগে প্রোডাক্টটাকে কনসোল লক করি আগে, আমরা দেখি এখানের মধ্যে কি কি আছে, আমরা কি কি নিতে পারি। আমরা যেগুলো একটা এক্সপ্যান্ড করে দেখি, এর মধ্যে আমার একটা ক্যাটাগরি আছে, রাইট? ক্যাটাগরিটা আমরা নিব না, আমরা যে একদম সিম্পল রাখবো, আমরা একটা ইমেজ নিব, তারপর এটা ডেসক্রিপশনটা নিব আর প্রাইসটা দিব, ঠিক আছে? ইমেজ নিব, প্রাইস নিব, ডেসক্রিপশন টাইটেল নিব, ডেসক্রিপশন নিব, প্রাইস নিব, চারটা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, আইডি না, আইডি লাগবে না আমাদের আপাতত। তাহলে ধরেন আমরা আগে এখানে ডিজাইনটা একটু করে ফেলি, আমাদের একটা ডিভ থাকবে, ডিভের মধ্যে ধরেন একটা H2 হবে, আচ্ছা H3 করি, একটা H3 হবে, H3 এর মধ্যে হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল, তাই তো? আরে তারপর একটা পি হবে, পি এর মধ্যে হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ। তারপরে লাস্টে গিয়ে কি দেওয়া যায়, একটা ডিভ বসাই, হ্যাঁ ডিভ একটা প্রাইসের জন্য একটা ধরেন স্প্যান ট্যাগ দিই, এর মধ্যে হয়ে যাবে হচ্ছে আমাদের ধরেন প্রাইস, সেভ। উপরে আমাদের একটা ইমেজ হবে, ঠিক আছে? না জিনিসটা এরকম হবে আর কি। এখন ইমেজের এখানে আমি জাস্ট একটা ইমেজ বসানোর জন্য এখান থেকে একটা ইমেজের লিঙ্ক নিয়ে ফেলি, এই জন্য ইমেজের যে লিঙ্কটা এটা নিয়ে এখানে বসাই দিই, কোডস বেশি হয়ে গেছে, এই যে দেখেন আমরা একটা প্রোডাক্ট চলে আসছে এখানে, হ্যাঁ। এবার এটাকে ডিজাইন করতে হবে, আমি আপাতত এখানে ওই যে কনসোল লক করে ডাইনিং ভাবে বসাচ্ছি না, এটাকে অফ রাখি, কারণ এটা আমাদের আপাতত লাগতেছে না। এটাকে একটু স্টাইল করে ফেলি, দেন হচ্ছে আমরা আমাদের কাজগুলো করবো। তাহলে এটা স্টাইল করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে ফার্স্টে এটাতে একটা px দিতে হবে, ক্লাস নেম দিয়ে px, হ্যাঁ কিছুটা। এবার এটাকে স্টাইল করার জন্য আগে ইমেজটাকে স্টাইল করি নাকি, ইমেজটাতে একটা ক্লাস নেম বসাই, ক্লাস নেম বসানোর পর এটাতে একটা হাইট দিই, হাইট দিব ধরেন 20, হাইট 20 দিলে কেমন হয়? হ্যাঁ কম হয়ে যাচ্ছে, আচ্ছা হাইটটা ডাইনিং ভাবে বসাই, ধরেন হাইট হবে হচ্ছে 20 র্যাম, উইথটা ফুল করে দেই, তাহলে অবজেক্ট, হ্যাঁ লম্বা হইলে কিছুটা, আচ্ছা ঠিক আছে। অবজেক্ট সেন্টার না করে অবজেক্ট টপ দেই, তাহলে উপরে পার্টটা দেখা যাবে, হ্যাঁ ডান। তারপর এটাকে একটু করে রাউন্ডেড করে দেই, ধরেন রাউন্ডেড, ডিজাইনটা মোটামুটি নিচের গুলা করি। নিচের গুলা করার জন্য আমি ফার্স্টে এটাকে স্টাইল করি, এটাকে স্টাইল করার জন্য ধরেন বিজি গ্রে 800 ছিল, এখন 950 দিয়ে দিই, হ্যাঁ। তারপর এটাকে প্যাডিং দিই ধরেন 5, প্যাডিং 5 কি বেশি হচ্ছে? আচ্ছা রাউন্ডেড এক্সেল, ঠিক আছে। নিচেরটা এবার এখানে আসে, এটাকে আমি পুরোটা ডিভের মধ্যে রাখি, হ্যাঁ। এটা পুরোটা হচ্ছে আপনি জাস্ট
কিছু ডামি ডাটা বসে আগে ডিজাইনটা করে নেবেন, না হলে হবে যে আপনি পরে ডিজাইনটা করতে পারবেন না। ঠিক আছে, আগে ডামি ডাটা এখানে বসে এখানে ডিজাইনটা করে দেবেন। তাহলে ধরেন এখানে আমি কি করতে যাচ্ছি, এখানে আমি ক্লাস নেম দিয়ে একটা স্পেস দিই, দেন স্পেস হচ্ছে y2 হবে, তারপর এখানে একটা প্যাডিং দিই, প্যাডিং 2 হলো না, এখানে মেবি 4 দেওয়া যায়। আচ্ছা একটু চেঞ্জ করি, py4 px2 দেই, বেটার। এখানে ক্লাস নেম দিয়ে টেক্সট ধরেন 2xl ফন্ট, গেল। প্রোডাক্ট ডেসক্রিপশন এসেছে ক্লাস, এটা জাস্ট আমি অপেসিটিটা না, টেক্সট গ্রে 50 তো অপেসিটি করে দিই 60, বেটার। প্রাইসের ক্ষেত্রে প্রাইস আমি এখানে ধরেন 900, এর সামনে একটা ডলার সাইন দিই। এরকম থাকবে। তবে এটাতে একটা PT4 দেই, 5000 PT5 কি হবে না? আচ্ছা তাহলে একটা ডিজাইন হলো, এটাকে আমি যদি একটু রেসপন্সিভ করার ট্রাই করি, বাপরে এর রেসপন্সিবিলিটি বিশাল হয়ে যাচ্ছে। আমরা ধরেন জাস্ট চাইবো যে এটাতে ডিপ তো দিই আমরা ম্যাক্স উইথ, এটাও তো কাজ করতেছে না। ও না না সরি, সেন্টার করে নি এমএক্স অটো। আর গ্রিড কস্ট ধরেন একটাতে আপনার 3টা করে আইটেম থাকবে মনে করেন, তাহলে এই যে আমাদের একটা হয়েছে। হ্যাঁ, এখন আমাদের বাকিগুলো আনা লাগবে। বাকিগুলো আনার জন্য আর একটু রেসপন্সিভ কাজ করে ফেলি। এখন করবো এমডিতে যাওয়ার পর px4 হয়ে গেল, বেটার। এবার আমরা যেটা করবো এইটাকে এখানে বসাবো না, আমরা এখান থেকে এই যে পুরো ডিফটা অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের কার্ডের ডিফটা ওটা কাট করে ফেলবো। কাট করে তাহলে আমার কিছু নাই, এটাকে আমি আমার app.js এ গিয়ে এখানে বসাই দিব। ঠিক আছে, ওই যে আমাদের প্রথম প্রোডাক্ট কন্টেনারটা নিব, নেওয়ার পর ইনার এইচটিএমএল সেট করব প্লাস ইকুয়াল টু টেমপ্লেট টিউটোরিয়াল দিব। টেমপ্লেট টিউটোরিয়াল দেওয়ার পরে টেমপ্লেট টিউটোরিয়ালের ভিতরে এটা বসাই দিব সেফ। আচ্ছা গ্যাপ দিই, তাহলে এখানে গিয়ে আমি আবার এইচটিএমএল এখানে একটা গ্যাপ দিয়ে ফেলি, তাই গ্যাপ হবে আমাদের 4। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি স্টাইলটা হয়ে গেছে, বাট ডাটাটা ডাইনামিক হয়নি। ওই যে আমরা একটা ডাটা নিয়ে কাজ করছি, দামি ডাটা নিয়ে, ওটা চলে আসতেছে। তাহলে এটাকে কিভাবে ডাইনামিক করবো? এটাকে ডাইনামিক করার জন্য এটাকে ডাইনামিক করার জন্য আমরা যেটা করবো, এখানে এসে জাস্ট ডাটাগুলোকে বিভিন্ন প্লেসে ডাইনামিক করে দেবো। ফার্স্টে কোনটা ডাইনামিক করা লাগবে? আমার ইমেজের লিঙ্কগুলো, তাই না? ইমেজের লিঙ্কগুলো ডাইনামিক করার জন্য ইমেজের ইউআরএলটা কেটে দিই। এখানে ওই যে ডাইনামিক ডাটা বসানোর জন্য যে ডলার সাইন তারপর কার্লি ব্রেসেস এটা বসালাম। এবার এখানে প্রোডাক্ট নিব। আমার এখানে কি লাগবে? আমার এখানে লাগবে হচ্ছে, আমি যদি প্রোডাক্টটাকে একটু কনসোল লক করে ফেলি, কনসোল ডট লক প্রোডাক্ট, কি রে প্রোডাক্ট আসেনি কেন? প্রোডাক্ট এই যে ধরেন আমাদের প্রথমে লাগবে প্রোডাক্ট ডট ইমেজ, ইমেজের লিঙ্কটার জন্য, তাই না? তাহলে আমরা এখানে বসে দিব হচ্ছে আমাদের প্রোডাক্ট ডট ইমেজ। এই যে দেখেন ডাইনামিক ভাবে ইমেজগুলো চলে আসতেছে। এটাকে আমি একটু ছোট করি, ডাইনামিক ভাবে ইমেজগুলো চলে আসতেছে, বাট টাইটেলগুলো আসতেছে না। টাইটেলের জন্য টাইটেলগুলো কোথায় আছে? টাইটেলগুলো আছে হচ্ছে এখানে, এই যে টাইটেলের ভেতরে। তাহলে এখানে টাইটেলটা কোথায় আছে আমার? এই যে এখানে। তাহলে এটাকে কাট করে ফেলি, কাট করে এখানে বসাই দেই প্রোডাক্ট ডট টাইটেল। আচ্ছা এটা ক্যাপিটালাইজ করি না, ক্যাপিটালাইজ। এই যে আমাদের প্রোডাক্টের নামগুলো চলে আসতেছে এখন, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা আর প্রাইসটা। তাহলে ডেসক্রিপশনের জন্য এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা হবে না, এটা এরকম হবে। তবে এখানের মধ্যে প্রোডাক্ট ডট ডেসক্রিপশন হবে। এই যে ডেসক্রিপশন গুলো চলে আসছে। লাস্টে যেটা হবে সেটা হচ্ছে যে প্রাইসটা। তাহলে
প্রোডাক্ট ডট প্রাইস এন্ড ডাইনামিক প্রাইস গুলো রয়েছে। এখন দেখেন আমার ওই যে ডাইনামিক ডাটা যেগুলো আমি ইয়াতেই নিয়ে আসছি ওগুলো এখানে চলে আসছে প্রত্যেকটা ডাইনামিক, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এইচটিএমএল একটা লাইনও লিখি নাই, দেখেন আমরা হ্যাঁ স্টাইল করার জন্য ইনিশিয়াল একটা লিখছি, বাট বাকিগুলো আমার এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে জেনারেট হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ কি এক্সেস করার জন্য, হ্যাঁ না তৈরি কেনার জন্য তো আমরা কিছু তৈরি করি না, আমরা জাস্ট ডাটাটা নিয়ে এসে দেখাচ্ছি এখানে, এটা পুরো কাছে এখনো পড়ে আছে। হ্যাঁ তো এটা জাস্ট এতটুকু আগে বুঝছেন কিনা দেখেন, জিএসটা ভালো করে দেখেন। অ্যাডমিন ড্যাশবোর্ডটা আপনার এই যে ডাটাগুলোকে কাস্টমাইজ করার জন্য, ডাটাগুলোকে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ করে ওগুলো ব্যাকএন্ডে পাঠাবেন, ব্যাকএন্ড থেকে ওগুলো আপনার ফ্রন্ট এন্ডে কাস্টমাইজ হয়ে আসবে, এরকম আর কি। হুম, হ্যাঁ এটা একটু ভালো করে দেখেন আগে, দেখে বুঝছেন কিনা বলেন, কোথাও কোনো কনফিউশন থাকলে বলে এটা ক্লিয়ার আউট করতেছি, দেন আপনারা করে ফেলেন। এটা আমাদের নেক্সট দিন লাগবে। হুম, ওগুলো আপনি ওইভাবে করবেন না, আপনি সাধারণত ছবি যেটা করা হয় একটা মানে প্লেসে আপলোড করা হয়, আপলোড করার পর একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কটা আপনি ডাটাবেসে রাখবেন। এখন ওটা আপনার প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, আপনি যেটা করতেছেন, আপনি ছবিটা মানে কিসের ছবি রাখতে যাচ্ছেন, ফুলের ছবি, তো আপনি কি ওখানে এরকম করে ডাইনামিক ভাবে ডাটা বসাবেন নাকি স্ট্যাটিক ভাবে বসাবেন? ডাইনামিক ভাবে বসালে ছবিগুলোকে আপনার একটা কোনো একটা ওয়েবসাইটে আপলোড করতে হবে, ধরেন ড্রাইভ আছে, অথবা স্ট্যাটিক হলে আপনি এখানে পাবলিক ফোল্ডার অথবা ওটার একটা ফোল্ডার রেখে দিবেন, অথবা হ্যাঁ হ্যাঁ ওরকম রেখে দিবেন। ডাইনামিক হলে তো আপনাকে আগে এরকম করে একটা অবজেক্ট বানাতে হবে, তারপর আপনি ম্যাপ করে দেখাতে পারবেন, এরকম আর কি। এটা ডাটার পরিমাণের উপর ডিপেন্ড করে, ডাটা এখানে কেমন থাকবে, কয়টা জিনিসের ডাটা থাকবে, 70+, তাহলে ওরকম করলে আপনি অবজেক্ট তৈরি করেন একটা, একটা জেসন অবজেক্ট তৈরি করে ব্যাক করেন, এটা ওগুলো করতে হবে। হ্যাঁ এটা আপনাকে জেএস দিয়ে ইউজ করে করতে হবে আর কি, এরকম করে ম্যাপ করে অথবা ফরেক্স করে। আপলোড ছাড়া করা যাবে, বাট ওই ক্ষেত্রে আপনার একটা জিনিস বুঝেন, আপনার এই যে আইএমজি ট্যাগটা আপনি ছবি দেখাবেন কি দিয়ে, আইএমজি ট্যাগ দিয়ে, তো আইএমজি ট্যাগের কাছে একটা লিঙ্ক লাগবে, তাই তো একটা লিঙ্ক লাগবে, এই লিঙ্কটা আপনি যেখান থেকে বসান বসান না, কারণ আপনি কি আপনার যে 70টা প্রোডাক্টের ডাটা বলতেছেন, তাহলে ওটাকে আপনাকে ফার্স্ট একটা অবজেক্ট তৈরি করতে হবে, এরকম অ্যারে অফ অবজেক্টস, অ্যারে অফ অবজেক্টস তৈরি করে ফেললে এবার ওইখানে ইমেজের লিঙ্ক গুলোতে আপনি যেটা থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন ইমেজগুলো আপলোড করে, অথবা আপনার অ্যাসেটস এর মধ্যে যে লিঙ্ক হচ্ছে ধরেন অ্যাসেটস স্ল্যাশ ধরেন ইমেজের নাম ধরেন জেপিজি, এরকম লিঙ্কে যে ওইটা বসে দিতে পারেন, তাহলে কাজ করবে। হ্যাঁ লিঙ্কটা আপনার সেট আপ করবেন।
এটা কার কোনো আছে, প্রশ্ন আছে এটাতে? না থাকলে এটা করে দেন quickly। HTML এর কিছু নাই তো তেমন। HTML এ জাস্ট আমি ডিসকা রাখছি যেটার মধ্যে এগুলো ম্যাপ করে দেন। এটা তো অনেক বড় একটা ব্যাপার। আপনি অনেক কিছু করে কমাই গেছে। আমি কখন জানি আমি জিনিসটা হচ্ছে যে ওভারঅল স্ট্রাকচারটা আপনি এখানে যে খাবারের লিস্ট আছে ওগুলো হচ্ছে কম্পিটিটিভ মধ্যে একটা আছে আগে ডকুমেন্ট আছে ঠিক আছে প্রত্যেকটা আমরা একটা ডকুমেন্ট ঠিক আছে ডকুমেন্টগুলো কিন্তু ফিল থাকে এগুলো ধরেন আপনি যেটা যদি কমপ্লিটে সেন্ড করতে চান তাহলে আপনি কিন্তু কমপ্লিট ফিল থাকে হ্যাঁ এবার আপনি এখানে যখন যা করবেন কমপ্লিট দিলেন তখন কমপ্লিটটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে একই টেবিল করবেন যে এক্ষেত্রে কমপ্লিটে নিয়ে ওই যে খাবারের যে স্পেসিফিক খাবারের আপনি জানেন কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে এখন হবে কি আপনি খাবারের ডকুমেন্টেশনটা ফিল করেন তাহলে ওই যে কমপ্লিট আছে ওগুলো আপনি পেয়ে যাবেন তাহলে এখন আপনাকে আপনার ড্যাশবোর্ডে ওপেন সেট করতে হবে যেটা কমপ্লিট করে দিয়ে এখানে ইনভাইট করতে মানে যেটা কিভাবে হচ্ছে বা এটা শুধু কমপ্লিট আপনি কয়েকটা যে স্ট্র্যাটেজি কিন্তু কমপ্লিট করতে আচ্ছা এটা দেখেন এটা একটু কমপ্লিট করেন কারণ আমরা নেক্সট দিন যে প্রজেক্টটা স্টার্ট করবো ওটাতে এটা লাগবে হ্যাঁ 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 বলেন বলেন না হ্যাঁ ওইটাও ওইটা হ্যাঁ আপনি যদি রাখতে দিতে হবে হ্যাঁ ওইটা আপনি কিন্তু আপনি একটা জিনিস এটা আপনার আছে আপনার কাজ করছে যে দেখুন সেই টেক্সটটা এন্টার করতে হবে অবশ্যই আছে এবার সে যেটা যে কোন সে খুব এরকম যে ডিসক্রিমিনেট অথবা আপনি যদি যারা আগে ক্লাস করবেন তারা করবেন তো ওই কাজ এখন আপনি যেটা করতে পারেন আপনি এই কিছু দামি টাকা দিয়ে ওকে দিতে পারেন দেখার জন্য এবং ওই থেকে আমার মধ্যে তৈরি করে কন্টেন্ট কিন্তু আপনার ভাবতে হবে না ডেভেলপমেন্টের কন্টেন্ট নিয়ে ভাববেন না আপনার জাস্ট ভাবা হচ্ছে যে কিভাবে অ্যাড করা যায় অ্যাড করেন কাজটা কমপ্লিট করা যায় কিনা এতটুকু বলতে হবে না সিএলডি করবো আমরা সাবস্ক্রাইব করবো আমরা সিএলডি
হ্যাঁ হ্যাঁ ভাই, এটা সবার কমপ্লেন এখানে, এটাতে আমার কিছু করার নেই। ক্লাস দিচ্ছে হচ্ছে আপু আর মানে সাদা যারা থাকে, এখন ওইটা আপনারা আপুকে একটু বলেছেন। আচ্ছা, আপনারা আজকে একটা বাজে ক্লাস নেবেন? একটা বাজে ক্লাস নেবেন কি আজকে? আচ্ছা, তাহলে দেখেন, আপনারা এতটুকু একটু এনশিওর করুন। হ্যাঁ, ইভেন আমি আপনাদেরকে ছোটখাটো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ছোটখাটো, বেশি বড় কিছু না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার তো এখন সবাই ইউজ করছেন মোটামুটি, তাই না? জেসন প্লেস হোল্ডারে যাবেন, জেসন প্লেস হোল্ডার থেকে এটা থেকে আমি আপনাদের লাস্ট টাইমে কাজটা দিয়েছিলাম, এবার আবার দিচ্ছি। হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার থেকে যে কোনো একটা যে কোনো একটা এপিআই নিয়ে নেন। হ্যাঁ, লেটস সে হয়ে গেল, যে কোনো একটা নিয়ে নেন। ধরেন ইউজার সেটা নিতে পারেন, 10টা আছে, 16টা আছে, ফটোসের এটা নিয়ে নেন। এটা 5,000 ছবি, বুঝছেন? 5,000 ছবি। হ্যাঁ, লোড হইতে হইতে আপনার এইচটিএমএল এর মধ্যে ওরকম কিছু করার নাই। ইমেজগুলো আপনি ইমেজগুলো ইয়া করতে পারেন, কম্প্রেস করতে পারেন একটু, ওইটাই। এইচটিএমএল এমনিতেই অনেক লাগবে মানে। হ্যাঁ, স্মুথ করলে ওটা তো অ্যানিমেশনের কাজ, ওটা ওটার সাথে আপনার পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই। এমনিতে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটাই অনেকটা লাইট। রিয়েক্ট হচ্ছে একটু হেভি, রিয়েক্টের ক্ষেত্রে অপটিমাইজেশন অনেক কিছু থাকে, বাট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের মধ্যে অপটিমাইজেশন অত বেশি কিছু থাকে না। কারণ যেগুলো থাকে ওগুলো এমনিতে অনেক 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 বেশি। কথা বুঝছেন? মানে ওইখানে স্পিড বাড়ানোর মতো আপনার আর কিছু করার থাকে না, ওগুলো অলরেডি অনেক ফাস্ট। রিয়েক্টে গিয়ে অনেক কিছু করার থাকে। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে দেখেন, ফটোসটা ইউজ করিয়েন না, ফটোসটা দরকার নেই। বাকি যেগুলো আছে, যে কোনো একটা এপিআই নেবেন, ধরেন ইউজার সেটা নিলেন, তাহলে এটা হচ্ছে আপনার এন্ড পয়েন্টটা। এই এন্ড পয়েন্টটা নিয়ে আপনি যদি মানে পারেন, জাস্ট এখানে বসে দিলেই কিন্তু, মানে এইটা এখানে দিয়ে চেঞ্জ করে গেলে এক প্রোডাক্ট আছে, আমি কোডটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে পুরোটা একটু নিজে করার ট্রাই করবেন। এই এন্ড পয়েন্টে নিয়ে এটা বসাবেন, ডাটাটা ফেচ করবেন। তারপর আমি যেখানে যে এখানে এইচটিএমএল বসাইছি না, আপনি এইচটিএমএল বসাবেন। এখানে কি কি আছে, যেমন ইউজার যদি নেন, ইউজার্সের মধ্যে ইউজারের নাম, ইমেইল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, ওয়েবসাইট, কোম্পানি, এই টাইপের কিছু জিনিস আছে না? সবকিছু না, এখানে অবজেক্টটা থেকে 2-3টা জিনিস বের করে দেখাবেন। যেমন ধরেন আমরা ওইটা থেকে কি করছিলাম, ইমেজটা করছি, প্রোডাক্টের টাইটেল করছি, ডেসক্রিপশন, প্রাইস, এগুলো করছি, তাই তো? আপনি চাইলে ধরেন এটা থেকে জাস্ট ইউজার নেম, ইমেইল, ফোন নাম্বার, এই 3টে জিনিস দেখেন। আর যদি অন্য একটা চুজ করেন, ওইটা থেকে 2-3টে জিনিস দেখেন, এরকম করলে হবে। হ্যাঁ, বাট এইচটিএমএল এ এর উপরে শো করতে হবে, ডাইনিং করতে হবে। ঠিক আছে? এদের উপরে করে ফেলবেন, এটা হচ্ছে আপনাদের কাজ।